বলেই নিজের ঘরে চলে এলাম। পায়রার নরম ব্যবহার আমাকে আশ্চর্য করছে, বুঝতে পারছি না কি হচ্ছে। আমি ঘরে গিয়ে মুখ হাত ধুয়ে এরপর মায়ের কাছে গেলাম। মা নাস্তা তৈরি করছে। আমাকে দেখে মা বলল, আজকে দেরি হয়ে গেছে। তোর বাপের জ্বর একটুও কমে নেই আজকে। কয়বার যে মাথায় পানি পট্টি দিছি। আজকে দেরি হয়ে গেছে, তোর বাপের জ্বর একটুও কমে নাই আজকে। কয়বার যে মাথায় পানি দিছি, সারা রাত ঘুমাইতে পারি নাই। সকালে দিকে একটু চোখ লেগে আসছিল, তাই দেরি হয়ে গেছে। দাও আমার কাছে বেলুন দাও, আমি রুটি বেলি আর তুমি ছেঁকে নাও। আমি কাজে লেগে পড়লাম। মা রুটি ছেঁকছেন আর বিভিন্ন কথা বলছেন। সায়রার কথা বললেন প্রথমে। সায়রা এসেছিল কিন্তু পরশুদিন চলে গেছে। আজ রাতে নাকি আবার আসবে। ওর স্বামীর ছুটি নেই। ভেবে পাচ্ছি না পায়রা এখানে এখনো কি করছে। তার স্বামী তো বিরাট ব্যবসায়ী। তাদের লোকসান হচ্ছে না? তারা তো টাকা ছাড়া মানুষ চেনে না। বিভিন্ন কথার মধ্যে দিয়ে পায়রার কথা উঠল। পায়রা নাকি জামাই সহ এখন এখানেই থাকে। মাহবুব নাকি ব্যবসায় অনেক বড় লস খেয়েছে। এতে তার সব কিছুই নিলামে উঠেছে। বোন আর তার স্বামীও পেছন থেকে সরে দাঁড়িয়েছে। সবকিছু কাটিয়ে উঠতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে সে। এরপর এ বাড়িতে আশ্রয় নিয়েছে। ভীষণ অবাক হলাম মায়ের কথায়। বিশ্বাস হচ্ছে না, যার এত অর্থ সম্পদ ছিল, যে টাকার গরমে মানুষকে মানুষ ভাবতো না, কই গেল তার টাকা? আর তার বোন, সে না পিছু ছাড়তো না। ভাবি, সে গেল কোথায় এখন? এবার বুঝবে কত ধানে কত চাল। আমি আর কিছু বললাম না। আমি আর মা মিলে নাস্তা তৈরি করে নিলাম। সবাইকে নাস্তা দিলাম। এরপর বাবার কাছে যেয়ে বসলাম। ভীষণ খারাপ লাগছে। বাবা ঘুমিয়ে আছেন। তার চেহারায় বিদ্যমান শত ক্লান্তি। গায়ের জ্বর এখনো কমেনি। অনেক টেনশন হচ্ছে। আমি রেদওয়ানকে বললাম, বাবাকে কি শহরে নিয়ে যাব? এখানে ডাক্তার তো কাল আসবে। নিলে তো মন্দ হয় না। তোর মাকে বলেছ? হ্যাঁ বলেছি। মা তো বলেছে ডক্টরের আসা পর্যন্ত দেখতে, কিন্তু বাবার জ্বর তো কমার নামই নেই। নিলে নিয়ে চলো আজই। অবস্থা তো বেশি ভালো না। আমি কিছু আর না বলে বাবার মাথায় হাত দিলাম। মনে হচ্ছে জ্বর বাড়ছে। আমি তৎক্ষণাৎ রেদওয়ানকে বললাম, এই দেখো না, আমার মনে হচ্ছে বাবার জ্বর বাড়ছে। জ্বর মাপা দরকার। চলো ওনাকে আমাদের বাড়িতেই নিয়ে যাই। ওনাকে ডাক্তার দেখানো দরকার। আমি মাকে ডাক দিয়ে বললাম, বাবাকে এক্ষুনি শহরে নিয়ে যাব। দেখো জ্বর বাড়ছে। প্রতিদিনই তো এমন বাড়ে আর কমে। আর কয়টা দিন দেখ না। জ্বর হয়েছে বাবার কতদিন হলো? অনেক দিনই তো হইব। প্রথমে অল্প আসিল, হাঁটতে চলতে পারতো, উঠতে আবার উঠতো, আবার কইমা যাইত। কিন্তু ৮-৯ দিন ধইরা বেশি। এখনো বলছো? আরও দেখবে। তুমি তাড়াতাড়ি ব্যাগ গোছাও, বাবাকে আমি শহরে নিয়ে যাব। মা আর কথা বাড়ালেন না। ব্যাগ গুছিয়ে রেডি হয়ে নিলেন। রেদওয়ান রাস্তা থেকে একটা অটো রিকশা নিয়ে এলো। আমরা বেরিয়ে পড়লাম শহরের উদ্দেশ্যে। পায়রাকে বাড়িতে রেখে আসা হলো। আমাদের আস্তে আস্তে দুপুর গড়ালো। বাড়িতে আসার কিছুক্ষণ পরেই হসপিটালের উদ্দেশ্যে রওনা হলাম। বাবা এখন সজাগ। বারবার তাকে নিতে বারণ করছেন। তাকে অনেক দুর্বল দেখাচ্ছে। ডক্টর কিছু পরীক্ষা নিরীক্ষা সহ ওষুধপত্র দিলেন। সাথে সাথেই পরীক্ষাগুলো করিয়ে নিলাম। রিপোর্ট দেখাতে গিয়ে শুনলাম বাবার টাইফয়েড হয়েছে। প্রতিদিন একটা করে ইঞ্জেকশন দিতে হবে। মা তো হাই হুতাশ শুরু করলেন। ডক্টর ঔষধ সহ ইঞ্জেকশনের নাম লিখে দিলেন। আমরা বাসায় চলে আসলাম। বাবার ট্রিটমেন্ট নিয়মিত চলতে থাকলো। নিয়মিত ইঞ্জেকশন সহ ঔষধপত্র সবই ঠিকঠাক খাওয়াতে লাগলাম। সপ্তাহের মাথায় বাবা একটু সুস্থ হলো। এর মাঝে সায়রা দুবার এসে বাবাকে দেখে গেছে। পায়রা একবার এসছিল। জানি না ও বাবাকে দেখতে এসছিল নাকি অন্য উদ্দেশ্যে এসছিল। যতক্ষণ ছিল ততক্ষণ শুধু একটা কথাই বলছিল, ওর স্বামীকে একটা চাকরি খুঁজে দিতে। আশ্চর্য ব্যাপার, আমি চাকরি পাবো কোথায়? সারাক্ষণই শুধু ও কানের সামনে ঘ্যান ঘ্যান করেছে। আমার স্বামীর যখন চাকরি ছিল না, কম তো বলেনি তখন। উঠতে বসতে অপমান করেছে। সেটা এখন বুঝুকো। আজ বিকেলে রুষা আপা এসছে। আপাকে কেমন যেন দেখাচ্ছে। তার কথার ধরনও কেমন যেন। রুষা আপাকে চিন্তিত দেখাচ্ছে। তা কেমন বিচলিত দেখে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপা? আপনাকে এমন লাগছে কেন? আপা হেসে বললেন, চিন্তিত কেন লাগবে? খবর শুনেছো? কি খবর আপা? তোমার ছোট ননদ এসেছে, কাল এখানে আসবে।
এ তো ভালো কথা। ছোট আপা অনেক দিন পর এখানে আসছে, তার জন্য আয়োজন করতে হবে। তো আগে বলে দিয়েছেন, ভালো করেছেন। রুষা আপা আমার কথায় হাসলো, বলল, ওদের জন্য আয়োজন করবে? ওদের তুমি চিনো না? ওরা কি বিনা উদ্দেশ্যে কখনো কোথাও যায়? রুষা আপার কথা বেশ রহস্যময়, কিছুটা আঁচ করতে পারলেও সম্পূর্ণ বুঝে উঠতে পারছি না। তাই বললাম, আপা একটু ভেঙে বলেন না কি হয়েছে। আপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনেক কিছুই হয়েছে, সময় হলেই বুঝতে পারবে। সুখ আর বোধ হয় বেশি দিন তোমার কপালে টিকবে না আয়রা। রুষা আপার কথা শুনে হাঁ করে তাকিয়ে রইলাম। ওনার কথাগুলোকে গভীরভাবে ভেবে চলেছি। আসলে কি বোঝাতে চাইছেন উনি? আপা আমাকে সবটা পরিষ্কার করে বলছেন না কেন? নানান ভাবনা মাথায় উকি দিচ্ছে। আমাকে এমন ভাবনায় ডুবে থাকতে দেখে রুষা আপা আবার বললেন, কি ভাবছো আয়রা? কিছু না আপা, আমাকে একটু বলেন না কি হয়েছে। না বললে টেনশনে আজ আর ঘুম হবে না। রুষা আপা হাসলেন, বললেন, তাহলে তোমাকে আর টেনশন দেব না। মা তো গ্রামে চলে গেছে সেই কবেই, তা তো জানো। জি আপা। আমার মা কেমন মানুষ সেটাও তো বেশ ভালো জানো। গ্রামে তো মা একা আছেন, একাই ঘরের সব কাজকর্ম করতে হচ্ছে তাকে। সেটা তার ভালো লাগছে না। মা গ্রামে থাকতে চাচ্ছেন না, সেজন্য আর কি ছোট মেয়েকে ফোন করে ডেকে আনছেন। আমি ভীষণ অবাক হলাম। আমরা কি তাকে গ্রামে পাঠিয়েছি? তার মেজ বউয়ের জন্যই তো সে গ্রামে গেছে। সেই তো গ্রামে শাশুড়িকে পাঠাতে বলেছে। আমি শান্ত ভাইকে বললাম, আমি তো আমাকে গ্রামে যেতে বলিনি, ডিসিশন তো জুলি দিয়েছিল। হুম, কিন্তু সবটা দেখো তোমার ঘাড়ে পড়বে আয়রা। সাবধানে থেকো, কেউ কিছু বললে ছেড়ে দিও না, তাহলে কিন্তু তোমায় দুর্বল ভেবে বসবে। আমি নীরব রইলাম। রাতে অফিস থেকে বাড়ি ফেরার পথে জাহির ভাইয়া রুষা আপাকে নিয়ে গেলেন। রেদওয়ান কিছুক্ষণ আগে বাড়িতে এসছে। আমি বাবাকে খাইয়ে ঔষধ খাইয়ে দিলাম। রেদওয়ান বলল কাল বাবাকে হসপিটালে নিতে হবে, কিন্তু সন্ধ্যায় তো শাশুড়ি ফোন করে বলল তারা কাল আসবে, ছোট ননদও আসবে। শুনেই তো মনে কু ডাকছিল। যদি বাবাকে ডক্টরের কাছে নেই আর ওনারা চলে আসেন তখন কি হবে? তাদের তো কিছু বলতে মুখে আটকায় না। যদি মা বাবাকে কিছু বলে দেয়, এখন কি করব আমি? টেনশনে পড়ে গেলাম। কি করব আমি? রেদওয়ান হঠাৎ আমায় জিজ্ঞেস করলো, কি ভাবছো? কাল তো আম্মা আসবেন, বাবাকে ডক্টরের কাছে নেই কি করে বলো তো? মা আসবে দেখে ওনাকে ডাক্তারের কাছে নেওয়া যাবে না? ডাক্তারের কাছে কি সারা জীবন থাকবে নাকি? ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়েই তো চলে আসবে। তবুও যদি চলে আসে? আসলে আসবে, তাতে কি? চুপচাপ ঘুমাও তো, সকালে আমার অফিস আছে। ওর কথার পর আর কিছু বললাম না, চুপচাপ শুয়ে পড়লাম। সকালবেলা নাস্তা ছেড়ে 10টার দিকে আমি আর মা বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। ডক্টরের এখানে লম্বা সিরিয়াল লেগেছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর বাবাকে ডক্টর দেখালাম। ডক্টর পরীক্ষা নিরীক্ষা দিলেন, সেগুলো করলাম। রিপোর্ট দেখে উনি আরও নতুন কিছু ঔষধ লিখে দিলেন, আগের কয়েকটা বাতিল করে দিলেন। বললেন বাবা ভালো আছেন। শান্তি পেলাম শুনে। বাবাকে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে 1:30টা বেজে গেল। বাড়িতে এসে আবার চোখ আপনা আপনি বড় হয়ে গেল। যা ভেবেছিলাম গতকাল তাই হলো। আমার ছোট ননদ আর শাশুড়ি এসছেন, সাথে রুষা আপাও আছেন। রুষা আপা মলিন মুখে দাঁড়িয়ে আছে। ছোট ননদের চেহারার রাগে লাল হয়ে আছে। শাশুড়ি আমার শান্তভাবেই বসে আছেন। আমাকে দেখে আমার শাশুড়ি আমার কাছে এগিয়ে এলেন, বললেন, কেমন আছো মা? কয়ে গেছিলা? এত দেরি হইল? আমি স্বাভাবিক কণ্ঠে বললাম, ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন? আমার শাশুড়িকে কথা বলতে না দিয়ে আমার ননদ বলল, 2 ঘন্টা বাড়ির সামনে দাঁড় করিয়ে রেখে জিজ্ঞাসা করো কেমন আছো? তুমি কি মানুষ? তার কথায় তাজ্জব বনে গেলাম। 2 ঘন্টা যাবত তারা এখানে এসছে, তাহলে আমাকে ফোন করলেন না কেন? আমি শান্তভাবেই বললাম, আমার বাবাকে ডক্টর দেখাতে নিয়ে গেছিলাম আপা, আপনারা একটা ফোন করতেন। আমার ননদ তেজ দেখিয়ে বলল,